নমস্কার, বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো গোপাল ভাঁড়ের 3টি মজার গল্প। তাহলে চলুন শোনা যাক। ভাঁড় নির্বাচন। এমন এক সময় ছিল যখন বড়লোকদের একজন মোসাহেব বা ভাঁড় না হলে চলতো না। গোপালকে ভাঁড় হিসাবে পেতে অনেকেই আগ্রহী ছিলেন। ভাঁড় হিসাবে গোপালের খুব নাম ডাক ছিল। স্থূল মস্তিষ্কের বড়লোক এবং জমিদাররা এই ধরনের ভাঁড়দের কাছ থেকে অনেক পরামর্শ পেতেন, যা তাদের অনেক উপকারে আসত। অনেক ভাঁড় মন্ত্রীদের সমপর্যায়ভুক্ত ছিল। এক বিখ্যাত জমিদার গোপালকে তাঁর ভাঁড় হিসাবে পাওয়ার জন্য ডেকে পাঠালেন। গোপাল উপস্থিত হলে তিনি তার মনের বাসনা জানালেন। গোপাল এই প্রস্তাবে সম্মত হলো না। সে জমিদার বাবুকে বলল, আপনার মতো জমিদারের ভাঁড় হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছে, আপনি তাদের মধ্যে থেকে ভাঁড় নির্বাচন করুন। জমিদার বললেন, তেমন কাউকে পেলে কি আর তোমাকে ডাকতাম? সব মাথা মোটা অপদার্থের দল। গোপাল বলল, আপনি তাদের ডাকুন, আমি তাদের মধ্যে থেকে ভাঁড় নির্বাচন করে দেব। আশা করি আমার নির্বাচন আপনার পছন্দ হবে। জমিদারের আদেশে সকলে উপস্থিত হলে তাদের নানা ধরনের প্রশ্ন করে বুঝল উপস্থিত কেউই ভাঁড় হবার উপযুক্ত নয়। তখন আবার কয়েকজনকে পরীক্ষা করতে আরম্ভ করলো। কে জমিদারের মোসাহেবি করতে পারবে তো? আগে খুব পারবো। সব পারবে? হ্যাঁ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যা বলবেন। সব সময় কি আর পারবে? আগে পারার আবার সময় অসময় আছে নাকি? আমার মন কিন্তু বলছে তুমি পারবে না। বেশ তো, পরীক্ষা করেই দেখুন না। হ্যাঁ, দেখলাম তোমার দ্বারা কিচ্ছু হবে না। তাকে বিদায় দিয়ে আর একজনকে ডাকলো। কি হে, মোসাহেবি করতে পারবে তো? আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে তুমি পারবে না। আগে আমারও তাই মনে হয়, পারবো না। তা পারবে নাই বা কেন? আগে ঠিকই তো, পারবো নাই বা কেন? পারবে, শিখলে সব পারবে। আমারও মনে হয় শিখলে সব পারবো। আমার কিন্তু সন্দেহ হচ্ছে তুমি পারবে না। আগে আমারও ঠিক একই কথা মনে হচ্ছে। কথা বলছো কেন? তুমি ঠিক পারবে। আগে ঠিকই তো, আমি কথা বলছি কেন? ঠিক পারবো। তবে কখনো কখনো ভুলও তো হতে পারে। আগে ঠিক কথা বলেছেন, ভুল তো হতেই পারে। গোপাল জমিদার বাবুকে বলল, আপনার কোনো চিন্তা নেই, আমাকে প্রয়োজন হবে না। এই লোকটি আপনার উপযুক্ত ভাঁড় হবে। এ মোসাহেবির মূলমন্ত্র জানে, একেই নিযুক্ত করুন। অপমান। রসিকতা এমন একটা জিনিস যা অনেক সময় তা অপমানের পর্যায়ে পড়ে। এইভাবে অনেক দিনই মহারাজ গোপালের কথাবার্তায় অপমানিত বোধ করেন। এমনি এক ঘটনায় মহারাজ এতই অপমানিত বোধ করলেন যে তিনি ঠিক করলেন গোপালকে আর প্রশ্রয় দেবেন না এবং তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা তো দূরের কথা, মুখদর্শনও করবেন না। গোপাল এই কথা শুনে একটুও বিচলিত হলো না। পরদিন রাজসভায় গোপাল উপস্থিত হলো। দূর থেকে মহারাজকে আসতে দেখেই পিছন ফিরে রইল। গোপালকে ওই অবস্থায় দেখে মহারাজ বিরক্ত হয়ে বললেন, তোমাকে তো আমার সামনে আসতে নিষেধ করে দিয়েছি, তোমার মুখ আমি দেখতে চাই না। গোপাল পেছন ফেরা অবস্থায় বলল, মহারাজ, আপনি আমার মুখ দেখবেন না বলেছেন, কিন্তু রাজসভায় আসতে তো নিষেধ করেননি, তাই আমি পিছন ফিরে রয়েছি, যাতে আপনার কথা ঠিক থাকে, আমার মুখ দেখতে না হয়। মহারাজ বুঝলেন গোপালের হাত থেকে রেহাই পাওয়া সহজ নয়। গোপালের সঙ্গে মহারাজের আবার স্বাভাবিক অবস্থা ফিরে এলো।
গোপালের কৃষ্ণ প্রাপ্তি। গোপালের খুব টাকার দরকার। কিভাবে টাকাটা সংগ্রহ করা যায় তাই ভাবতে লাগলো। মহারাজ তাকে খুব স্নেহ করেন, তাঁর কাছ থেকে কোনোদিন বিমুখ হয়ে ফিরে আসেনি। কিন্তু মাত্র কয়েকদিন আগেই মহারাজ তাকে টাকা দিয়েছেন, কোন মুখে আবার এখন টাকা চাওয়া যায়? 7-5 ভাবতে ভাবতে একটা বুদ্ধি মাথায় এসে গেল। ছেলেকে ডেকে কানে কানে কি যেন বলে দিল। গোপালের ছেলে রাজসভায় উপস্থিত হতেই মহারাজ তাকে কাছে ডেকে গোপালের খবর নিলেন। গোপালের ছেলে কাঁদো কাঁদো হয়ে বলল, মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। আকস্মিক এই সংবাদে মহারাজ খুবই দুঃখ পেলেন। সঙ্গে সঙ্গে এই শোক সংবাদ সভায় উপস্থিত সকলকে জানিয়ে সভা ভঙ্গ করে দিলেন। কোষাধ্যক্ষকে আদেশ দিলেন গোপালের শ্রাদ্ধের জন্য এই মুহূর্তে 1000 টাকা ছেলের হাতে দিতে। টাকা নিয়ে গোপালের ছেলে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। 2 দিন পর গোপাল রাজসভায় এসে উপস্থিত হলো। গোপালকে সশরীরে উপস্থিত দেখে মহারাজ বুঝলেন সবই গোপালের ধাপ্পাবাজি। তিনি ক্রুদ্ধস্বরে বললেন, গোপাল, তোমার ছেলে একটা মিথ্যেবাদী। ছেলেকে বেশ ভালো শিক্ষাই দিচ্ছ। সে আমাকে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে গিয়েছে। সব কিছুরই একটা সীমা থাকা উচিত। মহারাজ, আপনি বড়ই উত্তেজিত হয়ে পড়েছেন। আগে বলুন ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে আমার কাছে এসে কাঁদো কাঁদো হয়ে বলল, মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। সব শুনে গোপাল বলল, মহারাজ, আমার ছেলে মিথ্যে কথা বলেনি, সত্যিই কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। আমি একটি কৃষ্ণমূর্তি পেয়েছি। এই বলে গোপাল একটি কৃষ্ণমূর্তি মহারাজকে দেখালো। মহারাজ বুঝলেন গোপালের চালাকি। কথার মার প্যাঁচে গোপাল তাকে ঠকিয়েছে। শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।